হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। উঠে পড়েছি পরের দিন সকালবেলায়। আশা করি সবাই বুঝতেই পারছেন জানলার ভেতর দিয়ে ভিউটা দেখাচ্ছি। বাইরে জানলার বাইরে কুয়াশা জমে রয়েছে। তো সকাল সকাল জানলাটা খুলে দিলাম, যদিও প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে, তাও জানলাটা না খুললে তো বাইরের ভিউটা বোঝা যাবে না। দেখুন কি অপূর্ব লাগছে বাইরেটা। সমস্ত গাছগুলোর ওপার দিয়ে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। এই সময়টা সানরাইজের সময় ছিল, সেজন্য একটু রেডিশ টাইপের কালারটা লাগছে বাইরেরটা। আর দেখুন রাত্রিবেলায় সম্ভবত টেম্পারেচার মাইনাসে চলে গিয়েছিল, যার জন্য সমস্ত ঘাস পাতাগুলো উপরটা সাদা আবরণে ছেয়ে গেছে, মানে বরফ পড়েছে আর কি। ভীষণ সুন্দর অপরূপ দৃশ্য। যদিও প্রচণ্ড ঠান্ডা, তাও বেরিয়ে পড়েছি এই দৃশ্যটা দেখতে। সেই সময় বাচ্চারা ঘুমোচ্ছিল, সেজন্য ওদেরকে রেখেই আর কি জাস্ট বাইরে বেরিয়ে বাইরের দৃশ্যটা উপভোগ করতে বেরিয়ে গেছি। আপনারাও দেখুন আমার সঙ্গে কি সুন্দর অপূর্ব দৃশ্য। দেখতে পাচ্ছেন ওই যে দূরে লাল রঙের সূর্যি মামা উঁকি মারছে, আর চারপাশটা পাহাড়গুলো পুরো লাল হয়ে আছে। আর আমাদের এই গাছের পেছন দিয়ে কাঞ্চনজঙ্ঘাও উঁকি মারছে, যার ওপরটাও লাল রেডিশ কালার দেখাচ্ছে। অপূর্ব সুন্দর দৃশ্য, যা আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেকটাই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে এটাকে সামনাসামনি উপভোগ করতে। এই সানরাইজটা না দেখলে হয়তো অসম্পূর্ণ থেকে যেত আমাদের এই ট্রিপটা। সত্যি এত ভালো লাগছে, এবং বাড়িতে আসার পরেও যখন ভিডিওগুলো দেখছি মনে হচ্ছে যেন বারবার দেখেই যাই এই দৃশ্য। কি অপরূপ মনোরম দৃশ্য, তা আপনারা আশা করি বুঝতেই পারছেন। বাচ্চাগুলোকেও দেখানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু ওরা তো খুবই ছোট। এত ঠান্ডার মধ্যে ওরা বাইরে না বেরোনোই ভালো, নইলে আরও ঠান্ডা লেগে যাবে ওদের। যদিও এতটাই ঠান্ডা অলরেডি আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি আর কি সর্দি লেগে গেছে। তো সেই জন্য বাচ্চাদেরকে আর তুলিনি ঘুম থেকে, নইলে আমি অন্তত আমার মেয়েকে তুলতাম। কিন্তু ওরা দেখলাম খুব ঘুমোচ্ছে, সেজন্য আর তুলিনি। দেখুন কাঞ্চনজঙ্ঘার কি অপরূপ দৃশ্য। আর গাছগুলোর ওপরও দেখুন সূর্যের আলোটা পুরো গাছগুলোর উপরও লাল আভা দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে, তাই না? জোরপোখরি জায়গাটা একদম অফবিট প্লেস অফ নর্থ বেঙ্গল, যেটা আমি এর আগে জানতামই না। আমাদের বন্ধুদের মধ্যেই একজন আর কি এটা সাজেস্ট করেছিল। তো সত্যি জায়গাটা এত সুন্দর, এবং এখানে খুবই কম লোকজন আসে। অ্যাকচুয়ালি অনেক লোকজন জানেনই না, বেশিরভাগ লোকজনই হয়তো এই জায়গার কথা জানেন না। কারণ আমরা নিজেরাও এখানে আসার আগে এই জায়গাটার কথা জানতামই না যে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে। এবং এখানে হোমস্টে খুবই কম, একমাত্র দুটোই হোমস্টে রয়েছে, যেটাতে আমরা ছিলাম জোরপোখরি হোমস্টে, আর একটা গভর্নমেন্টের একটা হোমস্টে রয়েছে এর পাশেই। তো এই দুটোই রয়েছে, সেজন্য লোকজনের সংখ্যাও কম। আর আমার মনে হয় সম্ভবত লোকজন নর্থ বেঙ্গলে এসে হয়তো সাইট সিনে এখানে আসে, একটু দেখে দেখে চলে যায়, তাও সেটা খুবই কম। যার জন্য এরিয়াটা খুবই ফাঁকা ফাঁকা, কিন্তু এত সুন্দর অপূর্ব দৃশ্য। দেখুন সামনে একটা লেক রয়েছে, লেকের মাঝখানে দেখবেন অনন্ত নাগের মতো আর কি তৈরি করা হয়েছে। জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, আর এখানে খুব কম লোকজন আসেন বলে হয়তো মেনটেন্যান্সটা খুবই কম। তা সত্ত্বেও প্রকৃতির এই অপূর্ব দৃশ্য মেনটেন্যান্স ছাড়াই মানে ইটসেলফ এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। আমি তো প্রত্যেককে রেকমেন্ড করব অবশ্যই এই জায়গাটায় আসবেন। এবং গরমকালে আসলে মানে মার্চ এপ্রিল নাগাদ আসলে অবশ্যই ঠান্ডা এর থেকে অনেকটাই কম থাকবে, সেই সময়ে এসে দেখতে পারেন। আর শীতকালে সৌন্দর্য তো সম্পূর্ণ আলাদা, সেটা সবাই জানেন আশা করি। তো শীতকালে সৌন্দর্য একদম অন্যরকম। আর যদি ওয়েদার ভালো থাকে, মানে এইরকম আর কি রোদ ওঠে, তাহলে তো বলার কথাই নয়। আর দেখতে পাচ্ছেন ঘাসগুলো পাতাগুলো কিরকম সাদা হয়ে রয়েছে, মানে বরফ পড়েছিল আর কি। আর এদিকে আস্তে আস্তে সূর্য অনেকটাই আমাদের ওপরে উঠে গেছে, যার ফলে কাঞ্চনজঙ্ঘাকেও আমরা এখন রেডিশ থেকে শুরু করে সেটা হোয়াইটিশের দিকে চলে যাচ্ছে তার কালারটা। এই যে এই গভর্নমেন্টের হোমস্টের কথাটা বলছিলাম, যেটা আমাদের হোমস্টের পাশেই রয়েছে, মানে অপোজিটেই রয়েছে। তো এই দুটোই মাত্র হোমস্টে এখানে রয়েছে। যাই হোক, আমাদের তো সানরাইজ ভালো মতনই দেখা হলো। এরপরে আমরা চলে এসেছি ঘরে, বাচ্চারাও উঠে পড়ে
করেছে, ওদেরকে রেডি করে দিয়েছি, দিয়ে এবার আমরা মর্নিং টি খাবো। চাটা খেয়ে, চা বিস্কিট খেয়ে আবার একটুখানি বেরোবো, এই জায়গাটাই এক্সপ্লোর করবো খানিকটা, কারণ এরপরে আমাদের বেলার দিকে আবার সাইট সিনে বেরোনোর আছে। তো সেই জন্য আমি ছেলে মেয়েদেরকে নিয়ে ওদেরকে একটু ঘোরানোর জন্য, যেহেতু রোদটা উঠে গেছে, এতটা ঠান্ডা এখন লাগছে না, একটু কম লাগছে, তো সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে এসেছি একটু কাঞ্চনজঙ্ঘা দেখানোর জন্য। যদিও আমার ছেলে অনেকটাই ছোট, ও কিছুই বুঝতে পারবে না, তবুও যাই হোক ওরই ছোট চোখ দিয়েই ও দেখুক। ওর মধ্যেও আশা করি বাচ্চাদের মধ্যেও মানে নেচারের মধ্যে ওদেরকে নিয়ে আসলে ওদের ব্রেন ডেভেলপমেন্ট অনেক বেশি হয়, তো ওরা অনেক কিছু নতুন জিনিস দেখতে পায়। আর আমার মেয়ের কথা তো মানে কি বলবো, বলার অপেক্ষা রাখে না, তো এখন যথেষ্ট বড় হয়েছে, ও ভীষণ এনজয় করছে ভাইকে নিয়ে। তো আমরা সবাই মিলে একটু চলে এসেছি আবার মর্নিং টি খেয়ে। এরপরে আমরা গিয়ে ব্রেকফাস্ট করবো, করে সাইড সিনে পড়বো। চলুন দেখে নিই রোদ ওঠার পর কীরকম লাগছে প্রাকৃতিক দৃশ্যটা। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে বাচ্চাদের জন্য ম্যাগি নেওয়া হয়েছে, আর বড়দের জন্য রয়েছে পুরি সবজি। আজকে আমরা যাব খুব সুন্দর একটা জায়গায়, সেই জায়গাটার নাম হলো কান্যাম। কান্যামকে বলা হয় রিয়েল প্যারাডাইস অফ ইস্টার্ন নেপাল। তো নেপালে যাওয়ার জন্য আমাদেরকে পারমিটও নিতে হবে, সেজন্য টাইম লাগবে। তো সেজন্য আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়েছি। ওখানে গিয়ে আমরা সবাই আইডেন্টিটি প্রুফ দেখিয়ে পারমিট করব, কারণ একদম নেপালের অনেকটাই ভেতরে যাব যেহেতু, সেজন্য পারমিট নিতে হবে। তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমরা 2-3টে জায়গা দেখে নেব কান্যামে যাওয়ার আগে, মানে এখানে আর কি সীমানা বলে একটা জায়গা আছে, সেখানে যাব, আর তারপরে যাব পাইন ফরেস্টে। এই দুটো জায়গা এক্সপ্লোর করার পর আমরা চলে যাব একদম ইস্টার্ন নেপালে। চলুন দেখে নিই। চলে এসেছি আমরা সীমানাতে। এখানে আবার দেখছি একটা ছোট্ট মতো মার্কেট এরিয়া রয়েছে, যেখানে ভীষণ সুন্দর সুন্দর বাচ্চাদের এয়ার কাফ, তারপরে সোয়েটার, বিভিন্ন রকম জিনিসপত্র, শীতের জিনিসপত্র আর কি পাওয়া যাচ্ছে, খুব সুন্দর এবং অনেকটাই রিজনেবল প্রাইসে, যেটা আমার দার্জিলিংয়ে যাওয়ার পর মনে হলো যে এখানে প্রাইসটা অনেকটাই রিজনেবল ছিল। এখান থেকে কিছু কিনে নিলে হয়তো ভালো হতো, বাট তখন বুঝতে পারিনি বলে কিছু কেনা হয়নি। যাই হোক, আমরা এখন চলে এসেছি সীমানায় দেখতে। কি অপূর্ব জায়গা দেখুন, মানে কিছু বলার নেই, আপনারা শুধু দেখুন আর উপভোগ করুন। নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলো কি অপূর্ব লাগছে, তাই না? আর তার সাথেই রয়েছে চূড়ান্ত ভিউ একটা, মানে কি বলবো, মানে আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনাদের কীভাবে বর্ণনা করব। আশা করি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ভীষণ সুন্দর, আর সব থেকে বড় কথা ওয়েদারটা আমাদের এত সাথ দিয়েছে, মানে আমরা ভেবেছিলাম আগের দিন যেহেতু কুয়াশায় ঢাকা ছিল হয়তো প্রচুর মানে খানিকটা বৃষ্টি হতে পারে, কিন্তু না, একদমই না। এত সুন্দর সূর্যের আলো ছিল যে প্রত্যেকটা ভিউ আমরা ভীষণ সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি, এবং আশা করছি আমাদের সাথে আপনারাও উপভোগ করছেন।
এবার চলে এসেছি আমরা পাইন ফরেস্ট এক্সপ্লোর করতে। তো তার আগে আমার পুতুলটাকে নিয়ে আমি একটু দৌড়োদৌড়ি খেলা করে নিলাম। এবার আমরা যাব পাইন ফরেস্টে ভেতরে গিয়ে আমরা ওখানে একটু ফটো সেশন করবো, ঘুরবো টুরবো, তারপরে চলে যাব আমরা কান্নিয়ামের উদ্দেশ্যে। চলুন দেখে নিন। কি সুন্দর অপূর্ব ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে মাথার উপর দিয়ে উঁকি মারছে আকাশটা আর মেঘগুলো। কি সুন্দর লাগছে দেখুন। ওই ওপর থেকে ওই যেই পোর্শনটা আর কি ফাঁকা রয়েছে, সেখান থেকে সূর্যের আলোটাই ফরেস্টের মধ্যে প্রবেশ করছে, যার ফলে ফরেস্টের রূপটা আরও সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আমি আর আমার মেয়ে হেঁটে হেঁটে অনেকটাই উপরে উঠে পড়েছিলাম, কিন্তু নামার সময় ভয় করছে যদি ওকে নিয়ে স্লিপ কেটে পড়ে যাই, কারণ ভীষণই ঢালু ছিল জায়গাটা। ওই জন্য আমরা এক দৌড়ে নিচে নেমে চলে এসেছি। যাই হোক, পড়িনি, এটাই বাঁচোয়া। খুব মজা করছে বাচ্চাগুলো এই জায়গাটায়। আমাদেরও খুব ভালো লাগছে। আমার হাজব্যান্ড তো ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিল, তো ওকে বললাম তুমি কয়েকটা আমাদের ফটো তুলে দাও। তারপর আমি আবার নিচে এসে আমার হাজব্যান্ডকে কতগুলো ফটো তুলে দিলাম, প্লাস বন্ধুদের সঙ্গেও ফটো তুলে দিলাম। যাই হোক, হয়ে গেল আমাদের পাইন ফরেস্ট দর্শন। এবার আমরা চলে এসেছি নেপালে। ঠিক আছে, দেখুন লেখা আছে ওয়েলকাম টু নেপাল। এবার আমরা নেপালের ভেতরে ঢুকছি, এবার পারমিট করাবো। পারমিট নিয়ে তারপরে আমরা যাবো কান্নিয়ামের উদ্দেশ্যে। আমরা ঢুকে পড়েছি নেপালে। কি অপূর্ব দৃশ্য দেখুন। আর এখানের সঙ্গে নর্থ বেঙ্গল বা সিকিম বলুন, একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে রাস্তাগুলো অনেকটা বেশি চওড়া, মানে অনেকটা ওয়াইড। তো ফলে এটার ভিউটা ভীষণ ওয়াইড ছিল। দেখুন, আপনারা দেখতেই পারবেন বিশাল বড় টি গার্ডেন। আমরা চলে এসেছি স্কাই ওয়াকের সামনে, যদি আমি স্কাই ওয়াকে আমরা উঠিনি, কারণ এখান থেকে আর কি ভিউ দেখার জন্যই আর কি এখানে নিয়ে আসা হয়েছিল। আমার হাজব্যান্ড আর বাচ্চাগুলো খানিকটা দূরে গিয়েছিল ওরা। তাই স্কাই ওয়াকের উপরে আমরা যাইনি। আমরা এখান থেকে চলে যাব কান্নিয়ামে, মানে যেখানে কান্নিয়ামের মেন জায়গাটা। তো ওখানে যাব আমরা এক্ষুনি। অ্যাকচুয়ালি আমরা কান্নিয়াম থেকে ভিউটা দেখবো বলি আর স্কাই ওয়াকের উপরে গেলাম না, কারণ স্কাই ওয়াকের উপরেই যেতে গেলে অনেকটা হেঁটে উপরে উঠতে হতো এবং বাচ্চা ছিল তো সাথে, সেজন্য আমরা আর উঠিনি। চলে এসেছি কান্নিয়ামের এখান থেকে ভিউ দেখার জন্য। এখানেও অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। তো আমরা সবাই মিলে এখানেই চলে এসেছি। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে আবার একটু এগিয়ে পেছন দিকে যাব, যেখানে কিনা আমরা একটু খাবার দাবার কিছু ব্রেকফাস্ট করতে পারবো, কারণ বাচ্চাগুলোর খুব খিদে পেয়ে গেছে। তাই ওখানে আমরা যদি মোমো বা ম্যাগি এই টাইপের কিছু পাই, আর সাথে চা অথবা কফি খাবো। তো ওখানেই আমরা এখান থেকে চলে যাব। এবার চলে এসেছি আমরা কান্নিয়ামের টি গার্ডেনের সামনে চলে এসেছি, যেখানে কিনা হর্স রাইডিংও করা হচ্ছে।
করানো হচ্ছে, আর বিভিন্ন রকম ড্রেস পরে যে ফটো তোলা সেটাও করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি আর আমার মেয়ে দুজনেই হর্স রাইডিং করেছি। অ্যাকচুয়ালি আমাকে আমার মেয়ের জন্যই করতে হয়েছে, কারণ ও ভীষণ ভয় পায়, ভীষণ ভীতু, সেই জন্য ওর জন্য আমাকে হর্স রাইডিং করতে হয়েছে, যদিও আমার ভীষণ ভয় লাগছিল। হ্যাঁ, তো যাই হোক মেয়ের জন্য করতে হয়েছে, বাট আফটার অল ভালোই লাগলো করে। তারপরে আমরা এখানে খানিকটা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে মানে ম্যাগি মোমো এইসব খাবো আর কফি খাবো। খেয়ে এখান থেকে আমরা একটু টি গার্ডেনটা একটু ঘুরে তারপর এখান থেকে আমরা আবার ব্যাক করব। এরপরে যাব আমরা একটা বুদ্ধা মন্দিরে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বুদ্ধা মূর্তিটা, বিশাল বড়, বিশাল বড়, মানে বুঝতেই পারছেন, আশা করছি যেন আকাশকে ছুঁয়ে রয়েছে। এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল, এত সুন্দর ভিউ ছিল পুরো জায়গাটা, মানে বলার মতো নয়। তো আমরা এখানে চলে এসেছি। এখানে যদিও সিঁড়ি বয়ে অনেকটাই উপরে উঠতে হবে, তো আমার হাজব্যান্ডের জন্য এটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ছেলেটা ছোট, তো ওর বাবার কোলে ছাড়া কারোর কোলে যেতে চাইছে না। যাই হোক, তাও হাজব্যান্ড কষ্ট করে ওকে কোলে নিয়ে উপরে উঠলো। উঠে এবার আমরা পুরো ভিউটা আপনাদের দেখাবো, চলুন। চলে এসেছি আমরা বুদ্ধা মূর্তির কাছে, অনেকটাই উপরে চলে এসেছি। এখানে খুব সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে এবং এখানেও আশেপাশে একটু ব্রেকফাস্টের দোকান রয়েছে। তো যাই হোক, এখানে আমরা কিছু খাবো না, কারণ আমাদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। বাট ভিউটা দেখুন, সূর্য অস্ত যাওয়ার পথে, তো সেই সময় সূর্যের আলোটা বুদ্ধ মূর্তির উপর পড়ছে, কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর আকাশে মেঘ রয়েছে ছোট ছোট সাদা রঙের, খুব ভালো লাগছে। এখানেও ক্রাউডটা খুব একটা বেশি ছিল না বলে আমরা বেশ ভালোই দর্শন করতে পেরেছি বুদ্ধাকে। আর দেখুন ওদিকে দেখা যাচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা, তার উপর দিয়ে রয়েছে মাউন্টেনটা, যার চারিপাশে পাইন ফরেস্টগুলো রয়েছে, পাইন ট্রিগুলো রয়েছে আর কি। ভীষণ সুন্দর একটা মাউন্টেনের আকারে, খুব ভালো লাগছে। আর বুদ্ধা মূর্তিটাও দেখার জন্য মানে ভীষণ সুন্দর ছিল, কারণ এর পাদদেশে, মানে বুদ্ধ মূর্তির পাদদেশে যে সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে ময়ূরের মতো, প্লাস বুদ্ধিস্টের আর কি অনুযায়ী বিভিন্ন রকম হয়তো সাইনও রয়েছে, যেটা সব হয়তো আমরা বুঝতে না পারলেও কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে। যাই হোক, আজকের মতো আমাদের ঘোরা এখানেই শেষ। এবার আমরা চলে যাব হোটেলে। চলুন দেখে নিই রাত্রিবেলার ভিউটা। দেখুন, ঘুটঘুটে কালো অন্ধকার, ভয়ঙ্কর পরিবেশ, সেজন্য আমরা বাইরে বেশিক্ষণ না থেকে ঘরে চলে যাব। আর দেখা হবে পরের ব্লগে, মানে নেক্সট দিনের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগগুলো আমার কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। বাই বাই।